প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং ভালো থাকার সর্বোত্তম চেষ্টা করবেন। আজকে আমি বলতে চাই, প্রধান উপদেষ্টা আমাদের সম্মানীয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এখন আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি 5 আগস্ট ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর 8 আগস্ট একটি অন্তর্বর্তী মন্ত্রিসভা উপদেষ্টা পরিষদ গঠন করেন এবং তিনি তার নেতৃত্ব দিচ্ছেন। এই সম্মানিত ব্যক্তিটির উপরে শেখ হাসিনা আমলে প্রথম থেকে শেখ হাসিনা তার ভালো সম্পর্ক থাকলে পরবর্তীতে তার সম্পর্কে চরম অবনতি হয়। তিনি প্রায় জেলে যান। এই অবস্থায় সরকার পরিবর্তন হলে শেখ হাসিনা জেলের ভয়তে পালিয়ে যান, কিন্তু ক্ষমতায় চলে আসেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এটা আমাদের সকলেরই ভালো লেগেছিল যে একজন নোবেল বিজয়ী, অত্যন্ত শিক্ষিত, রুচিবান ভদ্রলোক আমাদের দেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। কিন্তু সম্প্রতি অর্থাৎ 10 মাস প্রায় ওনার সরকারের প্রায় 10 মাস পেরিয়ে গেছে, কিন্তু উনি কোনো সংস্কারও করতে পারেননি, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে পারেননি, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে পারেননি, ভোটাধিকারের কোনো উন্নতি করতে পারেন। একটি নির্বাচন উনি এখন পর্যন্ত পরিষ্কারভাবে ঘোষণা করতে পারেননি। উনি কেবলই বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তিনি আরও হুমকি দিয়েছেন, যদি কারো কারণে, বিশেষ করে বিএনপির প্রতি ইঙ্গিত করে বলেছেন, যদি তিনি কিছু করতে না পারেন দেশের সংস্কার বিচার, তাহলে উনি জনগণের কাছে বলে যাবেন আসল কথা। বিএনপিকে একটা হুমকি দিয়েছেন উনি কার্যত, কিন্তু উনি এটা করতে পারেন না। আরেকটা কথা যেটা উনি জাপান সফরকালে বলেছেন, যে উনি আবারও বলেছেন যে জুন থেকে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করবেন, এবং মাত্র একটি দল, বিএনপির নাম উনি উচ্চারণ করেননি, বোঝা যাচ্ছে বিএনপির কথাই বলছেন। একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়, অর্থাৎ নির্বাচন চায় একটি দল, কিন্তু কার্যত তা না। উনি ডিসেম্বরের কথাই বলেছেন, কিন্তু বিএনপি সহ আমাদের জানা মতে 53টি দল ডিসেম্বরে নির্বাচন চায়, আর কতিপয় দল ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচন চায়। একটি দল কেবল নির্বাচন চায় না, কিংবা আরও পরে নির্বাচন চায়, তারা স্থানীয় সরকার নির্বাচন আগে চায়, সংস্কার আগে চায়, এবং আওয়ামী লীগের বিচার আগে চায়, এবং গণপরিষদ নির্বাচন চায়। এই দলটি হলো এনসিপি, প্রধান উপদেষ্টার আশীর্বাদ পুষ্ট, যাদের আমন্ত্রণে তিনি সরকারে এসেছেন বলে তিনি দাবি করেছেন। তো এই দলটার প্রতি যে সরকারের দুর্বলতা আছে, ইউনূস সাহেবের দুর্বলতা আছে, এটা আমরা নানাভাবে প্রমাণ পাচ্ছি। কিন্তু উনি তো একটি দল নির্বাচন চায়, সেটা উনি যেটা বলেছেন এটা তো সত্যি কথা হতে পারে না। তাহলে মানুষ ওনার উপরে কেমন করে আস্থা রাখবে? উনিও তো একটা নির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করতে পারেননি আজও পর্যন্ত। তো আমরা দেখি বিএনপি কিন্তু খুব অনড় অবস্থানে আছে। তারা 1 মাস সময় দিচ্ছে সরকারকে, এরপর হয়তো তারা আন্দোলনে যাবে। তবে এখনও তারা আন্দোলনে আছে। দক্ষিণের মেয়র পদে বিজয়ী ইশাককে ওই পদে শপথ পড়ানোর দাবিতে কিন্তু আন্দোলন করছে, এবং বিএনপির ইনডাইরেক্টলি আন্দোলনের সমর্থন করছে। তো আমরা দেখতে চাই যে 53টি দল বিএনপি সহ ডিসেম্বরে নির্বাচন চায়, সে দলগুলো কোনগুলো? সে দলগুলো হলো, যেমন আমরা দেখি উল্লেখযোগ্য দলের মধ্যে রয়েছে বিএনপি ছাড়াও, যেটা মাহমুদুর মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য, সাইফুল হকের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আন্দালিব রহমান পার্থর জাতীয় পার্টি, নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ, মোজাহিদুল ইসলাম সেলিমের দল সিপিবি, বদলুর রশিদ ফিরোজের নেতৃত্বাধীন দল বাসদ, এবং ববি হাজ্জাজের এনডিএম। এছাড়া শুক্রবার বিবৃতি দিয়ে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি জানিয়েছে 12টি সমমনা দল জোট, এলডিপি ও গণফোরাম। সব মিলিয়ে বিএনপি সহ 53টি দল ডিসেম্বরের মধ্যে নির্বাচনের পক্ষে অবস্থান নিয়েছে। জামাত, চরমনাই দল, এগুলো সহ আর কিছু দল ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নির্বাচনের কথা বলেছে, কিন্তু জুনের কথা কেউ বলেনি। কিন্তু একমাত্র এনসিপি। তা এই যে সরকার যে ইউনূস সাহেব যে কথাটা বললেন, উনি দেশে আসবেন হয়তো ইতিমধ্যেই, এসে তার ক্ষমা চাওয়া উচিত হবে যে এই মিথ্যাচার উনি করেছেন, সত্যের অপলাপ তিনি করেছেন। তার কাছ থেকে মানুষ এটা তো আশা করে না।
তাহলে উনি একটা নির্বাচন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে দেবেন, মানুষ কেমন করে বিশ্বাস করবে? উনি যে ক্ষমতায় থাকতে চান না, উনি মানবিক কোড দিতে চান, উনি চট্টগ্রাম বন্দরের দায়িত্ব দিতে চান বিদেশিদের হাতে, সেন্ট মার্টিন দিতে চান বলে ব্যাপক অভিযোগ চলছে। তার দলের লোকেরা এবং বিশেষ করে তার উপদেষ্টা পরিষদের লোকেরা তাকে 5 বছর ক্ষমতা রাখতে চায় বলে মানুষ প্রচার করছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়াগুলোতে এরকম প্রচারণা করা হচ্ছে। অনেকে বলছেন এগুলো পেইড লোকেরা এগুলো করছে। কেন একটি অনির্বাচিত সরকার 5 বছর ক্ষমতায় থাকবে, 10 বছর ক্ষমতায় থাকবে? তাহলে দলগুলি নির্বাচন চানাতে কী চায়? দলগুলি তো নির্বাচন করার জন্য রাজনৈতিক দল করে। বিএনপি 16 বছর এত নির্যাতন কেন আওয়ামী লীগের সহ্য করলো? অন্যান্য দলগুলিও, জামাত কেন এই যে বিচারের মুখোমুখি হলো, তাদের 6-7 জন নেতার ফাঁসি হয়ে গেল, একজন নেতা ভাগ্যবশত আজহার সাহেব বেরিয়ে আসলেন, হয়তো যারা এখনও আছেন তারাও বেরিয়ে আসবেন, কিন্তু এদেরও তো ফাঁসি হতে পারত। এটা তো রাজনৈতিক কারণ, অন্য কোনো কারণ নাই। বিচারটা সুষ্ঠু হয়েছে বলে কেউ মনে করে না। আরও কত মানুষের আয়নাঘরে নির্যাতিত হয়েছে, খুন হয়েছে, গুম হয়েছে, রাষ্ট্রের অর্থনৈতিক লুটপাট হয়েছে, ধ্বংস হয়েছে ব্যাংক বিমা, দেশের নির্বাচন ব্যবস্থা বারবার কলুষিত হয়েছে, ধ্বংস হয়েছে, বিচার ব্যবস্থা প্রশ্নবিদ্ধ, নির্বাচন কমিশন তো অবশ্যই প্রশ্নবিদ্ধ, দেশের আমলা, পুলিশ এবং সশস্ত্র বাহিনীর লোকেরাও এদের একটা অনির্বাচিত সরকারকে, ভুয়া নির্বাচন সরকারকে সমর্থন দিয়ে তাদেরও ক্রেডিবিলিটি নষ্ট হয়েছে। এত কিছু তাহলে কেন হলো? মানুষ তো এটা মেনে নিতে পারতো। হাসিনা তো উন্নয়ন কম করেননি, উনি অনেক বড় বড় কাজ হাতে নিয়েছেন, করেছেন। দেশের বিদ্যুৎ ব্যবস্থার উন্নতি হয়েছেন, যদিও বিল বেড়ে গেছে। উনি মেট্রো রেল করেছেন ঢাকা শহরে, উনি পদ্মা সেতু করেছেন, উনি চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে টানেল করেছেন, মাতারবাড়ি সমুদ্র বন্দর করছিলেন, আরও অনেকগুলি প্রকল্প উনি করেছেন। যমুনা সেতু করেছেন, রেল সেতু করেছেন যমুনার। এত কিছু করেও দেশের মাথাপিছু আয় বাড়িয়েছেন, মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। তারপর মানুষ তাকে কেন সমর্থন করেনি? কারণ উনি নির্বাচন নামে প্রহসন করেছেন। 3টি নির্বাচন, 14, 18, 24। শেষ পর্যন্ত মানুষ অতিষ্ঠ হয়ে লুটেরা এবং এই মিথ্যাবাদী সরকার, ফেসিবাদী সরকার বিরুদ্ধে জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। 2 সহস্রাধিক ছাত্র জনতা, রাজনৈতিক কর্মী নিহত হয়েছে, 20,000-এর মতো, অনেকে আরও বেশি বলেন, আহত হয়েছে। এখনও আহতরা কাতরাচ্ছে, আহতদের মধ্যে তো এখনও মানুষ মারা যাচ্ছে। এই যে আওয়ামী লীগের এত বড় বিপর্যয় করতে, এই অপকর্ম করতে গিয়ে তারা জেলে গেছে, হাসিনা পালিয়ে গেছে, বহু নেতা মন্ত্রী এমপি পালিয়ে গেছে, অনেকে ঘরে থাকতে পারতেছেন, তাদের উপর হামলা হচ্ছে। এই যে অবস্থাটা, এটা তো উত্তরণ দরকার। আমরা দেখছি যে সংঘাত সরকার, এনসিপি, বিএনপি, জামাতের মধ্যে শুরু হয়েছে, এটা তো আমাদের ভবিষ্যৎ অন্ধকার বলে মনে হচ্ছে। মাননীয় উপদেষ্টাকে বলবো, আপনি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। আপনি যেদিনই নির্বাচন করেন না কেন, রাজনৈতিক দলগুলির মধ্যে যে সংশয় শঙ্কা তৈরি হয়েছে, সেটা আপনি দূর করার দায়িত্ব আপনার। আপনি সরকারে আছেন, কেন বিএনপি আপনাকে বিশ্বাস করবে না? কেন অন্যান্য দলগুলো আপনাকে বিশ্বাস করবে না? আপনার সম্পর্কে বাজে কথা বলবে। আপনি ক্ষমতালোভী, আপনি নিজের মামলাগুলো প্রত্যাহার করেছেন, নিয়েছেন, অনেকগুলো সুবিধা নিয়েছেন। আপনাকে তো সুদখোর বলতো শেখ হাসিনা, আপনাকে তো পদ্মা সেতু থেকে ফেলে দিয়ে চুবাতে চেয়েছিল, বেগমজিকেও চুবাতে চেয়েছিল। হাসিনা এগুলো অন্যায় করেছে, আপনি তো সেই অন্যায়গুলোর জন্য চমৎকার জবাব দিয়েছেন ক্ষমতায় এসে, যে ধরনের ব্যবস্থা নিয়েছেন। কিন্তু আপনার কাছে মানুষ আরও সুন্দর কিছু আশা করে। কেবল ছাত্রদের না, আপনি সকলের প্রতিনিধি, আপনি দেশের 18 কোটি মানুষের প্রতিনিধি। 18 কোটি মানুষের দিকে তাকিয়ে আপনি ব্যবস্থা নিন প্লিজ। আপনি আরও উদার হন, আপনি গণতন্ত্রের দিকে ঝুঁকে পড়ুন। সংস্কার আমরা চাই, সেই সংস্কারগুলো কীভাবে হবে সেই ব্যবস্থা আপনারা এখন যদি সুষ্ঠুভাবে করা না যায়, সেটা বিএনপি যাতে জনগণের জবাবদিহিতার আওতায় আসে সেই ব্যবস্থা করুন। তারেক জিয়াকে বলবো, বেগম জিয়া এখন অসুস্থ, উনি রাজনীতি করতে হয়তো পারবেন না, মাঝে মাঝে 2-একটা বক্তৃতা করতে পারবেন, কিন্তু তারেক জিয়াকে আগের মতো থাকলে চললে হবে না। ওনাকে উনি দলের বিরুদ্ধে, চাঁদাবাজির বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নিচ্ছেন, ওনাকে আরও ব্যবস্থা নিতে হবে। দলটাকে নতুন করে ঢেলে সাজাতে হবে। নেতাদের মধ্যে অনেক চোর বাটপার আছে, অনেক ফালতু লোক আছে, বাজে লোক আছে, এদেরকে বের করে দিতে হবে। নতুন প্রজন্মের লোকদের নিয়ে আসতে হবে, যারা অনেকটাই সাচ্চা দিলের মানুষ, জনগণের মধ্যে যাদের
জনগণের জন্য যাদের মধ্যে ভালোবাসা আছে, দিলে মায়া আছে, রহম আছে, তাদেরকে নিয়ে আসতে হবে। কোনো পয়সাওয়ালাকে নিয়ে আসলে চলবে না। পয়সাওয়ালারা যাতে আরও পয়সাওয়ালা না হয় সেই ব্যবস্থা করতে হবে। গরিব মানুষের জন্য আইন করতে হবে, গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন করতে, তাদের বাসস্থান ব্যবস্থা করতে, শিক্ষার ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। সর্বোপরি এই মানুষগুলিকে, পিছিয়ে পড়া মানুষগুলিকে সামনে গিয়ে আনতে হবে। হাসিনার মতো ভুল করলে চলবে না। উনি গরিবের কথা বলতেন কিন্তু ব্যবস্থা নিতেন ধনীর স্বার্থ রক্ষা। এটা হবে না। রাষ্ট্র এটা করলে চলবে না। ধনীর পক্ষে স্বার্থ রক্ষা করলে চলবে না। কারোর এটা করা যাবে না। না বিএনপি, না ইউনূস সাহেব, না জামাত, কারো এনসিপি, কারোরই না, সকলেরই গরিবের পক্ষে ব্যবস্থা নিতে হবে। সেরকম একটা জনমত অলরেডি গঠিত হচ্ছে। আমরা সকলেই সেদিকে যেতে চাই। অতএব ডক্টর মোহাম্মদ ইউনূস, তারেক জিয়া, ডক্টর শফিকুর রহমান, এনসিপি নাহিদ ইসলাম সহ সকলের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ, প্লিজ আপনারা দেশের মানুষের দিকে তাকিয়ে, দরিদ্র বোকানাঙ্গা মানুষগুলোর দিকে তাকিয়ে দিলটা নরম করুন, অন্তরটা নরম করুন, মানুষের পক্ষে কাজ করুন, তাদের কল্যাণে কাজ করুন, গণতন্ত্র ফিরিয়ে আনার ব্যবস্থা নিন এবং যা করবেন, যা বলবেন সে অনুযায়ী যেন আপনারা কাজ করেন। মুখে এক অন্তরে আরেক যেন না হয়। আপনাদের ওই কুৎসিত নোংরা চেহারা, হাসিনার চেহারা কারো মধ্যে আর দেখতে চাই না। হাসিনার কাজ যেন কেউ না করেন। আর সর্বোপরি আপনাদের ভারতে ছাড়া চলবে না, সব কিছু ভারতে মেনে নিতে হবে। এই ধারা থেকে বেরিয়ে আসেন। আমরা বরং ভারতের মজার সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করতে হবে, ভারতকে মোকাবেলার জন্য আপনাদেরকে কতগুলো কৌশল অবলম্বন করতে হবে। বিশ্বে বহু ক্ষুদ্র রাষ্ট্র আছে, প্রতিবেদীদের সাথে সবসময় তারা আপোষ করে না, যুদ্ধ করে, সংগ্রাম করে, লড়াই করে নিজেদের আত্মনির্ভরশীল হয়, নিজেদের পায়ে নিজেরা দাঁড়ায়। সেরকম কর্মসূচি পন্থা আপনাদেরকে নিতে হবে। বিদেশে কারো গোলাম হওয়ার আমাদের প্রয়োজন নেই। আমরা নিজেদের পায়ে দাঁড়াতে চাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সকলে মাথা উঁচু করে দাঁড়াতে চায় দেশের মানুষ, দেশ। ধন্যবাদ সকলকে। এবং একই সঙ্গে আমি আমার ডিবেট উইথ রানা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে নতুন কাজ করার প্রেরণা দেওয়ার জন্য আপনাদের প্রতি আবারও স্বনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি। খোদা হাফেজ। সকলের মঙ্গল কামনা করছি। আমরা সবাই ভালো থাকতে চাই। আল্লাহ হাফেজ।